আর যদি যদি আমার রাধারানী হেরে যায়, যাবট এবং বর্ষণা দুটোই তোমার নামে লিখে দেওয়া হবে। তো প্রথম খেলা 3 রাউন্ড খেলা হবে। প্রথম খেলায় কিন্তু গোবিন্দ জয়লাভ করে ফেলেছে, আর যেই জয়লাভ করেছে অমনি রাধারানীর বদনটা শুকিয়ে গেছে, যে যদি আমার দুকুল চলে যায় আমি থাকবো কোন কুলে। এইবারে রাধারানী পাশা ফেলতে ফেলতে হা কৃষ্ণ বলে কেঁদে উঠেছে, আর রাধার চোখের জলে গোবিন্দর পাশাকুটিটা দাঁড়িয়ে গেল, আর গড়ল না। দ্বিতীয়বারে গোবিন্দ হেরে গেল। যেই হেরে গেছে সখীরা সব আনন্দে নাচছে। তার মানে 3 বারে খেলা হলে ফাইনাল হবে। তাহলে এই খেলাটায় দুটো টিম কিন্তু ড্র হয়ে গেছে। কি আগে প্রথমে কৃষ্ণচন্দ্র জয়লাভ করেছে, রাধারানী হেরেছে, আর এবারে কৃষ্ণচন্দ্র হেরে গেছে, রাধারানী জয়লাভ করেছে। তার মানে দুজনের সমাপতি হয়ে গেছে। এবারে যে জয়লাভ করবে তাহলে তার ফলাফল পাবে। এবারেও কিন্তু রাধারানীর চোখে জল, একটু বদলে তার হাসি দিল। তাই গোবিন্দ চিন্তা করলো, রাধে গো, আমি তো ব্রজ ছেড়ে একদিন চলেই যাব। আমি যখন চলে যাব তাহলে আমার জন্য আর কেন রাখবো, তোমাকেই নিয়ে যাই। এই বলে প্রাণ গোবিন্দ রাধারানীর চরণে মাথা নুইয়ে দিলেন। কেন নোয়াবেন না? আমার ভক্ত যদি আমার কাছে হেরে যায় আর সে রেগে দুঃখে কোনোদিন আমার নামগান গাইবে না, কিন্তু আজ যদি আমি হেরে যাই, এই ভক্ত সবার কাছে বলবে ভগবানের কাছে যে যা চায় ভগবান তাকে তা। কি ভাগ্য! তাই ভগবান আমার প্রাণ গোবিন্দ নিজে হেরে গেল। হেরে গেছে, গোবিন্দের মুখটা শুকিয়ে গেছে, গোবিন্দ পালিয়ে যাচ্ছে। সমস্ত সখীগণ মিলে কদম্ব বৃক্ষের সঙ্গে ফুলো দড়ি দিয়ে বেঁধেছিল। দড়ি দিয়ে নয়, ফুলো দড়ি। তোমার বাবা আসুন, আগে পাট্টা কাগজে লিখে দিই এই সারা বৃন্দাবন কেবলমাত্র আমার রাধারানী। মেদাই গৌর হরি বল, রাধে রাধে বলো, তাহলে তোমাকে ছাড়বো, নাহলে তোমাকে ছাড়বো। এর সময় অপরাহ্ন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে গো। বেলা অস্তাচলের মুখে সব ধেনু আজ কাঁদতে কাঁদতে কানাইয়ের কাছে দাঁড়িয়ে গেছে, কিন্তু গোবিন্দ ঘরে ফিরছে না দেখে কৃষ্ণের প্রিয় সখা সুবল গিয়ে খবর দিল নন্দরাজাকে যে তোমার গোপাল সর্বনাশ করেছে। কি করেছে? তুমি বাবা চলো দেখবে, চলো। ধেনু চলাতে গিয়ে রাধারানীর সঙ্গে পণ করেছে জমিদার রাজার মেয়ের সঙ্গে, আর পণ করে তোমার গোবিন্দ খেলায় হেরে গেছে। তাই গোপীরা সব বেঁধে রেখেছে, দেখবে চলো। যেই বলেছে বেঁধে রেখেছে, অমনি নন্দরাজা ছুটেছে গো। একই খেলাতে দুজনের পরীক্ষা, আর পরীক্ষার জাজমেন্ট রূপে বসেছেন আমার গোবিন্দ। যশোদার স্বামী নন্দরায় যখন এসে দেখে আর গোপাল বাধা হয়ে আছে, ছুটে গিয়ে যেই গোপালের বন্ধন খুলতে যাচ্ছে, উনি ললিতা বলে, দাঁড়াও, আজ এখানে আমি তোমার বাবা নয় বা তুমি আমার কন্যা নয়। এই খেলাতে তোমার ছেলে গোপাল হেরে গেছে। আমাদের দুটি সত্য, যদি তুমি সত্য মেনে নাও তাহলে আমরা তোমাকে তোমার
গোপালকে দিয়ে দেবো। নন্দ রাজা বলছে ওরে মা তোদের কি সত্য তোরা বলে ফেল। তখন বলছে আমাদের একটা সত্য, হয় তোমার বৃন্দাবনে আমার রাধারানীর নামে লিখে দিতে হবে, আর নাহলে তোমার গোপালকে চিরদিনের মতো আমাদের দিয়ে দিতে হবে। নন্দ রাজা হাঁটু গেড়ে বসলো ব্রজভূমিতে আর বলছে দেখো রাধে তোর নয়নের কালি নেই, আমি তোর নয়ন কালিতে লিখে দিয়ে যাবো রে। শুধু গোকুল কেন যাবট কেন এই সারা বৃন্দাবন তোর হবে, কিন্তু আমার গোপালকে আমি দেব। দেব না রে
পর্যন্ত আমি তোমাদের দিয়ে দেবো, কিন্তু আমার গোপালকে আমি তোমাদেরকে হেরে গেলেন রাধারানী জগৎ পিতা কৃষ্ণের কাছে। রাধারানী ভাবতো আমি শুধু আমার কৃষ্ণকে ভালোবাসি, না যশোদাও শুধু জানতো বোধ হয় আমি আমার গোপালকে ভালোবাসি, কিন্তু না, তার চেয়েও বেশি ভালোবাসে পিতা নন্দ। নন্দ রাজা প্রমাণ করিয়ে দিলেন বৃন্দাবনের সকলকে যে আমি সব দিয়ে দিতে পারি, আমার গোপালকে আমার কাউকে। ঠিক তেমনি নন্দ রাজার কথা বললে আমার বাবার কথা মনে আসে। আমার বাবাও বিচার আসনটা এত শুদ্ধ করে গেল, আমার ভাবনার প্রতীকটা বড় অতীত করে দিল, ভাবনার প্রতিটি জমিনটাকে বড় অতীত করে দিয়ে গেল, যে আমি সবকিছু দিতে পারি রে, তোকে কাউকে দেব না। বিষয় সম্পত্তি সবাইকে সবজন দিতে পারে, কিন্তু হরিনামের ঝরা কোন পিতা তার পুত্রের কাঁধে তুলে দিতে পারে? আজও বলে আমার বাবা, তোকে ভিক্ষার ঝোলা দিয়েছিস কেন জানি? জগতে তোকে সবাই চিনবে বলে। তোকে বাড়ি থেকে কেন বের করেছি জানি? তোকে লোকে দেখবে বলে। মা যশোদাও দ্বারকাইকে কেনে বলেছিল, আমি যদি তোকে নবনীর জন্য না বাঁধতাম, এই 18 পর্ব মহাভারত তো হতো না, দেবকী বসুদেব উদ্ধার পেত না, আর 16,108 জন কন্যাও মুক্তি পেত না। তাহলে আমি একবার পেরেছি বলে তো তুই এত কিছু করতে পারলি খোকা। তাই তো প্রভাত যোগ্য গোবিন্দ বলেছিল, মা গো তুমি এত কিছু করেছিলে বলে আমিও প্রমাণ দিলাম জগৎবাসীর কাছে কে আমার আসল মা। এইগুলো হলো কৃষ্ণ তত্ত্ব, যে কথা শুনলে মানুষের নয়ন গলবে, যে কথা শুনলে মানুষের চেতনার চৈতন্য আসবে। কোন কীর্তনিয়া কি খেলো, কে কত টাকা দিল, এ কেন এত টাকা নেবে, এইগুলো কীর্তনের আসলে বলা যায় না। তাহলে কি প্রাইমারি টিচার আর হাই স্কুলের টিচার, কলেজের প্রফেসর সকলের এক যোগ্যতা? নিশ্চয়ই না। আমার পরে যিনি গাইবেন তিনি প্রফেসর, তার প্রফেসরের বেতন বলা হবে। আমি প্রাইমারি স্কুলের ঝন্ডি পিটা মানুষ, আমার তাই হওয়া দরকার। ঘন্টি পিটা মানুষই কখনো প্রফেসরের সঙ্গে যুদ্ধ করতে যাবে না, মারা পড়ে যাবে। সরকার বাহাদুর তাকে এমনি এত লক্ষ টাকা বেতন দিয়ে রাখেনি, কারণ তার যোগ্যতা সম্পূর্ণ দেখে নিয়েছে। আর তুমি একটা ঘন্টি পিটা মাল, তুমি কিনা লোকের বিচার করো। আর তারা চ্যালেঞ্জ দেয় হরিবাসনে, যে আমি চ্যালেঞ্জ দিতে পারি, এই প্রশ্নের উত্তর যদি কেউ দিয়ে দেয় আমি আর আইদের নেই কীর্তন গাইব না। শুনতে পাই কীর্তনের আসন বন্ধু চ্যালেঞ্জের আসন নয়, কীর্তনের আসন হচ্ছে নয়ন জলের আসন। চোখে জল আছে, কৃষ্ণ গান গাইবি, যার আছে জল তার আছে বল, তার নাই জল তার গেছে ফল। কৃষ্ণ বলল যদি নয়নে জল না আসে রে, ডায়লগ দিতে তো ফল নাই কো পারে। যাত্রা দেখিস না, হি হওয়া করে ডায়লগ দেয়, ওগুলো হবে না বাবা। সৎ হ, কারণ নিন্দাটা না করে। আমি দেখতে পাই অনেক কীর্তনিয়া বলে বাবা আসো না,
কিন্তু বাবা প্রয়োজন নেই কারণ নাম বিশ্লেষণ করা আর কাউকে কটুক্য বাক্য করা। আমি সবাইকে বলবো, আপনারা সকলে জানেন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তিনি কৃষ্ণকে অসুর বলেছেন, রাধারানীকে মাল বলেছেন। আমি শুনেছি, কিন্তু কোনোদিন শুনেছেন প্রহ্লাদ তার সঙ্গে প্রতিবাদ করেছে? আমি ভগবানকে তুলসী দিয়েছি আর তার মঙ্গল কামনা করেছি। প্রভুও জানে না অবুধ কথা তোমার সম্পর্কে বলে দিয়েছে, তুমি ওকে তোমার পথে ফিরিয়ে আনো, কিন্তু আর সবাই বলেছ নিন্দা। কেন বলিনি? আমার বলে কোনো ফায়দা আছে কি? ওর নিন্দা যখন আমি করতে যাব, ওনার পাপগুলো আমার কাছে আসবে, আমার সঞ্চারিত বস্তুটা ধ্বংস হবে। এটা কীর্তনিয়ার শোভাকৃত নয়। কীর্তনিয়ার শোভা হবে সে ভুল করে কোনো পথে গেছে, তাকে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আর সকল কীর্তন। কাউকে মারলে যদি সে মানুষ হয়ে যেত, কাউকে যদি চাবুকের আঘাত করলে সে মানুষ হয়ে যেত, তাহলে কেউ বিদ্যার আলোয় কাউকে পাঠাতে হতো না। সকলে মেরে মেরেই তো ইংরেজিতে নাম লিখতে হতো। যখন যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তখন যীশু খ্রিস্টই বলেছিল যে ওরা অবুধ কিছু জানে না, ওদের তুমি ক্ষমা করে দাও। সন্তান তো মা বাবাকে লাথি মারে, মা কি কখনো ছেলেকে লাথি মারে? এটা জানেন যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। জালপাই গাছ লাগিয়ে কি আর ন্যাংরা আমের আশা করলে হবে? কোনো কালে না। অতএব কারণ নিন্দা করে নিজের যশ প্রতিষ্ঠা বাড়িয়ে দরকার নেই। লোকে যারে বলে ভালো সেই ভালো হয়, নিজে যে কখনো বলে ভালো সে কখনো বড়। অতএব সে তার বলার কথা বলেছে, আমরা শোনার কথা শুনেছি, তার কর্মফল তাকে ভোগ করতে হবে। তার জন্য আমি কেন পাপী হতে চাই? প্রেম সে বলো রাধে রাধে। অতএব ভাই, কারণ নিন্দা না করো, কারণ প্রশংসিত করো, নিজেকে ছোট হও, অপরকে মান দাও, সেটাই হয় কীর্তনিয়ার কর্তব্য। দুই বন্ধু বৃন্দাবনে এলো, আর বৃন্দাবনে আসিয়া মন্দিরে মন্দিরে প্রসাদ পাইয়া বহুদিন যায়। হেন সময়ে আজকে সেই মনুষ্যত্ব বিবেকে বলছে, বন্ধুরে আর নয়। বলে কেন রে, কি হয়েছে? বলে আর আমরা এখানে থাকবো না। বলে কেন? বলে এখান থেকে আমরা চলে যাবো গুজরাটে। বলে কেন? না গুজরাটে অনেক কল কারখানা আছে, সেখানে কাজ বাজ করবো, অনেক পয়সা পাবো। বলে আমার পয়সা দরকার নেই, তুই যা। চুপ কর তো, বড় বড় নাটক আমি শুনতে পাই। কি মালাটা যাওয়ার সময় পড়ে নেবো, কি জ্বালা গেল, ভার হয়ে চলে আর পানিস একটু হালকা করতে পারি, মোটা করে দিয়ে দিস। কেউ বলে দান করেছে, যেন মোটা করে গেছে। ধার বলে ভালো প্রেম সে বলো রাধে রাধে। তো এখন হলো কি, মনুষ্যত্ব বিবেকে বলছে, বন্ধুরে তোকে আমি একটা বড় মন্দির করে দেব, তুই ওই মন্দিরে পূজক হিসেবে থাকবি, চাল ডাল তুই পাবি, রান্না বান্না করবি, ভোগ দাখিল করবি, আর তোর প্রসাদ পেতে সকলে আসবে। তোর হবে মন্দির আর আমার হবে কারখানা। চল একবার দুই ভাই মিলে একবার কিছু পয়সা রোজগার করি না। এইবারে তুই বন্ধুর হাতটি ধরে ধীরে ধীরে গেলা গো, ধীরে ধীরে গেলা। তুই বন্ধু হাতটি ধরে ধীরে ধীরে গেলা গো, ধীরে ধীরে গেলা। কত পথে চলতে চলতে গুজরাটেতে আসিলা গো, গুজরাটেতে আসিলা। আমাদের কত পথ চলতে চলতে গুজরাটেতে গেলা গো, গুজরাটেতে গেলা। দেখা যায় দেখা যায়
ওই দুই বন্ধু নাচছে গাইছে দেখে সিকিউরিটি বলছে দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় ওই দুইজন দেখা যায় দেখা যায় তার মুখে কৃষ্ণ গুণ গায় দেখা যায় দেখা যায় এদের স্বভাব ভালো না माल गाल में कुछ काला है हैं? तो काले हैं तो चाहुआ दिल वाले हैं उनको देख लूंगा हम সিকিউরিটিও বন্দুকটাকে ঘাটটা মুড়ে যদি বেশি পাদরামি করিস চুপ করে দিই रेडी में আছে আর विवेक आया विवेक आके सिक्योरिटी चरण में पड़ गया बोले बाबूजी ऐ ऐ ऐसे आया तू कौन है बाबूजी को मैं बड़ी गरीब हूँ मैं बड़ी भिखारी हूँ लेकिन इसको थोड़ा अंदर में जाने दो अरे भैया कहाँ से आया तुम्हारा नाम नहीं जाना है तुम लेकिन क्या बात कहते हैं नहीं बाबूजी मैं बड़ी गरीब हूँ इतना बड़ा कंपनी होते मैं नौकरी करने को आया बोले यहाँ नौकरी बकरी कुछ नहीं है आगे में देखो बोले बाबूजी मैं इसको एक बार सांप के कांच में भेज दो ना मैं जाएंगे और कुछ बात करेंगे मैं फिर भी आएंगे मैं जी कहता हूँ रुक जा मैं आ रहा हूँ वे जाए अंदर जाके साहब जी को पूछा साहब जी लेकिन एक छोटी बच्चा आया कहाँ से नौकरी करने के लिए लेकिन आपको भेजने के लिए आपको कांच में आने पड़ा है लेकिन हम क्या करेंगे बोलो बोलो उसको भेज दो हमारे कांच लेकिन चेक करके भेज दो ठीक है साहब ठीक है এখন সিকিউরিটি এসে ওকে ভালো করে চেক করে বলছে 1 নম্বর গেট 2 নম্বর গেট 3 নম্বর গেটে স্যার আছে চলে যান বিবেক আস্তে আস্তে করে আসলো সাহেবের কাছে आके उसको पैर में पड़ गया बोले साहब जी मैं गरीब हूँ मेरा माँ भी नहीं मेरा पिता भी नहीं कोई नहीं होते मामी भी नहीं और पिता भी नहीं सब गुजर गए लेकिन मैं बड़ी अकेला हूँ इसीलिए हम तुम्हारा बड़ा घर देखकर बड़ा घर कंपनी देखकर मैं आया मुझको कौन काम दो ना बाबा कुछ काम करेंगे और कुछ खाएंगे कोई रुपया मेरा नहीं लगेंगे শুনে অবাক হয়ে গেল যিনি মালিক সাধারণত এটাও তো অবাক হয়ে যাওয়া দরকার যে আমরা সকলে পয়সা চাই কাজ করব পয়সা দিতে হবে কিন্তু এ শুধু খাবে বলছে আর কিছু পয়সা নেবে না আর মালিক ভাবছে এর মধ্যে কোনো খারাপ আচরণ নাই কিন্তু আবার মালিকও ভাবছে কারোর মধ্যে যদি খারাপ আচরণ থাকে সে কাঁদবে না এই আপনারা বলুন না যেমন কেউ দুপুরবেলা আপনার বাড়িতে এলো খাবার চায় একজন আছে অভিনয়ের খাবার চাই আবার একজন আছে সত্যি সত্যি কাঁদছিল খাওয়ার জন্য তখন আপনাদের মনে কি হয় যে আমার খাবার পাত্রটা ওকে দিয়ে না দেন না আপনারা দিয়ে দেন তো সত্যি বলছেন তো বাহ এটা স্বাভাবিক এখনো কেউ এমন নেই না আছে কোনো কোনো নিষ্ঠুর মানুষ আছে যে বলবে আগের দিকে দেখো দুপুরবেলা খাবার বলে এসছো কোনো লজ্জা করে না বলে দেন কারা বলে জানেন যারা আগের দিনে ভিক্ষা করতো গোবিন্দ তাদের কৃপা করে 2 বস্তা 500 টাকা নোট দিয়েছে সেই 2 বস্তা 500 টাকা নোট পাওয়ার পরে সে ভাবে কিনা আমি তো নতুন জমিদার আরে পাগলা কাকের পঙ্খী কেটে যদি ময়ূরের পঙ্খী লাগানো হয় কাক কখনো ময়ূর হয় কি সেটা সাজা ময়ূর ছদ্মবেশ ময়ূর ছদ্মবেশ ময়ূর কেমন দেখেন না আপনাদের ছদ্মবেশ প্রতিযোগিতা হয় যেমন খুশি সাজো হয় কি হ্যাঁ এটি কে বলুন তো কে এই রূপটা কার হ্যাঁ তাই এটাকে মনে তো নাই রে শুধু নামে পড়তে গেছি রে আমার মনে তো নাই রে নামে পড়ছি তো পশ্চিমবাংলার শিক্ষার হারটা এত বেড়ে গেছে যে কোন রাজ্যে গেলে চা কাপ দিতে নেবে কিনা সেটা ভাবনা যে ছেলেটা আপনাদের হরিনাম করার জন্য অধিকার দিয়ে গিয়েছিল নাবালক ছেলেকে ফাঁসি হয়েছিল একেবারে
বিদায় দিও আর বলো না। কি গো বাবা, ঠিক বলছি না ভুল বলছি? যে ছেলে আমাদের স্বাধীন দিয়ে গেল, সেই স্বাধীন ভারতে কেউ চুরি করতে আর বাকি রাখলো না, সকলে চোর, গোড়া থেকে আগা পর্যন্ত সব চোরে ভর্তি। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু কলিযুগে চোরের বিচার নাই। তুমি সাধু যদি কোনো অপরাধ করো, তোমায় ছাড়বে নাই। এটা আমার কথা নয়, তুলসীদাসের গ্রন্থে লেখা আছে, গ্রন্থটির নাম রামচরিতমানস। সাজ খায়ে তোমারে লাঠা, ঝুট্টা জগৎ ভুলায়ো। যে সত্যি কথা বলবে তাকে লাঠির বাড়ি খেতে হবে, আর যে মিথ্যা কথা বলবে খুন খারাপি করবে। এখন আমাদের পল্টুতে এসেছে বিশেষ অতিথি হিসেবে। আপনারা সকলে করতালিতে সমর্থন করবেন। দেশ প্রতিনিধি সমাজসেবী মানদান করছেন পটল দাদার গলায় গোকুল দাদা। হাততালি পড়ে গেল কি, তাই না? পৃথিবী আবার শান্তি হবে। পৃথিবী কিন্তু শান্তি হবে। যে যাচ্ছে সেই চোর, যে আসবে সেও চোর, ছোট চোর কিংবা বড় চোর। কিন্তু সাধারণ মানুষের মৃত্যু কবে হবে সেই অপেক্ষায় আমরা প্রত্যেকটা মানুষ। আমরা স্বাধীনে আছি? নাই। স্বাধীনে কথা বলতে পারবেন না, দিনের বেলায় খুন হবে না। প্রতিবাদ করার জায়গা নাই, কারণ প্রতিবাদের সেই মানুষ আর নিতাই গৌর হরি বল। বলেছিল না নেতাজি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাহলে আমাদের ব্লাড গ্রুপে যেতে হবে, রক্ত দিতে হবে। না, এক কথাই বলে দিয়েছিল, তোমরা আমাকে রক্তরূপী প্রাণ দাও, আমি তোমাদের স্বাধীনতা দিয়ে যাবো। দেয়নি স্বাধীনতা। কিন্তু বলুন, আজ যে সরকার বাহাদুর বলে, আমি কোন সরকার নামে নিন্দা করছি না, আমাদের ওপরের গদিতে যিনি আছেন তিনিও বলছে যা কথা, আমাদের মুখ্যমন্ত্রী তাই বলছে একই কথা। বলে কি, নারী পুরুষ সকলে সমান। আরে নারী পুরুষ যদি সকলের সমান দুইজনে বলছে, আচ্ছা বলো তো, এখান থেকে আমরা আপনাদের বাস স্ট্যান্ডে রাত্রি 12টার সময় যদি কারো শরীর বাড়িতে অসুবিধা করে, ভগবান না করুক, আমি কানে ধরি ভগবানের কাছে, তার বাড়িতে স্বামী নেই, স্বামী বোম্বাইতে আছে, সে মেয়েটাকে ওষুধ আনতে যেতে হবে, মেয়েটা ফিরে আসতে পারবে তো ওষুধটা নিয়ে? কেন বলো তো? এখনো কংস তো ঘাটে ঘাটে বসে আছে, রাবণ ঘাটে ঘাটে বসে আছে, সুযোগ পেলেই টুক করে গিলে খাবে। আবার গিলে খাবে তো খাবে, একদম তাকে শেষ করে দেবে। তার প্রমাণ রাখবে, বডি রাখবে, পোস্টমর্টম বলে ধরা পড়ে যাবে, বডিটা পুড়ে দিয়ে কিচ্ছু পাবি না, সব শেষ। যদি কেউ রাগ করেন, আমাকে রাগ করবেন, একটা প্রমাণটাই বলে দিয়ে যাচ্ছে। আমি কোনো রাজনীতির কথা বলিনি, যা সত্য তাই বলছি। এই জন্য বলি, মুখের কথা অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তব জগৎটা দেখো। ছেলে মেয়ে দুজনের সমান হবে? ছেলে মেয়ে কখনো সমান হবে না। একটা ছেলে রাতের বেলায় যে কোনো জায়গায় যেতে পারবে, কিন্তু একটা মেয়ে যেতে পারবে? তার স্বামী প্রশ্ন করবে, বাড়ি থেকে বের করে দেবে, প্রশাসন কি করবে? ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, তারপর আবার কিছু টাকা খাইয়ে দিলে ফিরে আবার ছেড়ে দেবে। কিন্তু মেয়েটাকে কি আর সংসার করানো যাবে? যত যন্ত্রণা তো মায়ের। বলতে হয়, বলে দিয়ে যাই, ছেলে মেয়ে দুজনের সমান, কিন্তু না, কোনো কালে হয়নি, হবেও না। কি মা, তুমি যদি কোনো জায়গায় যাও, তোমার স্বামীকে জিজ্ঞাসা করতে হবে, হবে হ্যাঁ কি না? তোমার স্বামী যে কোথায় যায় তোমাকে বলে কয়ে যায়? হ্যাঁ, পুলিশ ঘুষ খেলে কোনো দোষ নেই, পুলিশ অপরাধ করলে কোনো দোষ নেই, কিন্তু কর্মচারী অপরাধ করলে তারই জেল হয়, ফাঁসি হয়। এটাই কি বিচারণে নির্ধারিত লেখা আছে? আইনে লেখা আছে, সংবিধানে, যে পুলিশের জন্য ছাড় আর সাধারণ মানুষের জন্য জেল? না, ভগবানের দরবারে যেমন চোর আর সাধুর বিচার সমগতিতে হয়, ঠিক আমাদের ভারতবর্ষে যদি বিচার সমগতিতে হতো, তাহলে আমরা সবাই ভয় পেতাম। কোনো কিছু কাজ করতে যাওয়ার আগে আমাদের ভাবতে হতো, তাহলে
বলো, আমরা কেউ নেই মনে রাখতে পারি না, শুধুই পাস আর শুধুই পাস। এখন এমএ পাসের ছেলেকে যদি বলা হয় ওখানে পারলৌকিক বানানটা বলতো, পারলৌকিক আমরা পড়িনি তো। আমরা টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার অফ ইউ ওয়ার্ল্ড, হাউ মাচ ইউ আর সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। আমরা তো সকালে কলকাতাকে লন্ডন করবো বলে ইংরেজিতে পড়াশোনা করতে, হ্যাঁ কলকাতা লন্ডন হবে এটা স্বপ্নে দেখবেন ছেঁড়া কাটার উপরে শুয়ে শুয়ে। কলকাতা কলকাতা থাকবে, কলকাতা কোনোদিনও লন্ডন হবে না। আর লন্ডন যত পড়াশোনা কম করুক, লন্ডন কোনোদিন কলকাতা হবে। আপনি লক্ষ রোজগার করলে আপনার বাবার আসনে বসতে পারবেন? পারবেন? কোনো কালে পারবেন, কারণ এই লক্ষ রোজগারের মালিকটা হচ্ছে আপনার বাবা। আমি কোনো সমালোচনা করছি না, আমি জাস্ট কথা তুলে দিয়ে গেলাম। কিন্তু সাজ খাইতে মারে একটা সত্যি কথা বলে মার খাবেন, আর সাধুরা জেলে যাবেন, আর গরুর দুধ কেউ খাবে না, আর দেবীপুরে যদি 5 মানে মদের দোকান থাকে তার সেল বাড়বে, বই কমবে না। রাধে রাধে। আরে কায়দা রাখি বলে মানে 2 বছর আগে থেকে বুক করে, কায়দা না রাখলে বলে গরস গালি গালি বিচে গরুর দুধ গরি গরি বিক্রি করবে বলে দুধ খেলে মাল বেরিয়ে যাচ্ছে, আর মদ খেলে বল হয়। সরকার সব বাড়াবে আর 2 হাত অন্তর মদের লাইসেন্স দেবে, আর খেতে গেলে পুলিশ ধরে নিয়ে জেলে যাবে। পুলিশ তার বোতল খেয়ে নেবে, পকেট ঝেড়ে সব নেবে, মাদ্রাসে নামিয়ে দিয়ে পালিয়ে যাবে। জানো না হইব হরিব হরিব। কি হাসেন কেন? সত্য না মিথ্যা? তোলার সময় একটু এমন করে মারবে, হাতের বোতলটা পড়ে যাবে। এই বোতলটা পড়ে গেল, তুলে নিল বোতলটা। এই কি আছে দেখ? হ্যাঁ একটা মোবাইল আছে, মোবাইলটা নেব। স্যারও কিন্তু খুব চালাক, মোবাইল কিন্তু নেবে না। কেন না? মোবাইল দিয়ে ধরা পড়ে যাবে, ওনার নামে ঘুরে কেস হয়ে যায়, এফআই হয়ে যায়। মোবাইল নিয়ে বলা যা আছে 2 টাকা দে, আর কোনদিন খাবি সারা যা যা। পয়সাও গেল আর বোতলও গেল। তার দোকানটা ঠিক থাকলো, তার লাইসেন্স করা আছে, সরকার অনুমোদিত প্রাপ্ত। আর তারাই জগতে প্রচার করতে এসে বলে তোমরা কেউ নেশা ভাঙ করবে না। তাহলে নেশার দোকানটা লাইসেন্স দেওয়া কেন বন্ধ করো না কাকা? না ওটা বন্ধ করলে আমার চলবে কি করে টাকা? তাই তো রেখেছি কাকা, আর যত আসবি বোকা খা মরবি। রাধে রাধে। হ্যাঁ তাহলে এখানে কি হলো? গরজ গালি গালি বিকে সুরা বসে বিক্রি হবে, আবার ধারে নয় নগদে। সুরা পাইছে বীজ, চোরকে চলো সাধুকে মারো, পতিকে লাগাও ফাঁসি। এই কলিকালের মায়েরা অপরাধ ক্ষমা করবেন, রাগ করবেন না। এই কলিকালের মায়েরা স্বামীর ঘর না করে স্বামীকে মেরে দিয়ে পরপুরুষ নিয়ে পালাবে। আপনার প্রতি সে প্রেমে নবী রায়চিত যারাই উদাসী, ধন্য কলিযুগে তেরি সমস্যা रुक लगे और हासी। धोखा धोके कुत्ता पुसे उसका बाछुर नहीं भूखा, और सारा समंदी को अच्छा खिलायो, मेरा माँ बाप के रखी रुखा। তার কথাটা মানে ভাই ভোটার দিন আসলে কত মিষ্টি আসে ঘরে, আর বাবা দীক্ষিতার জন্য ছটফট করে। আমার স্ত্রী কি বলে যেন দাঁত খিচিয়ে বলে, এত জন্ম তোমার মন হয় না। আর আমি এমন একটি বাঁদর, আমি গাছে পালা থাকা বাঁদর গো। আমার বউ যে আমার বাবার উপরে দাঁত খিচাচ্ছে, আমি দেখছি। আমি কার পোষা বাঁদর? আমার বউয়ের পোষা বাঁদর। আমি শুধু শুনতে পারি, প্রতিবাদ করতে পারি না। কারণ প্রতিবাদ করলে কোন ছেলে যদি চাকরি করে তার চাকরি চলে যাবে। তাহলে এটা ভেবো না তোমার কাছে তোমার মাও যেমন দামি, তোমার স্ত্রীও তেমন দামি।
কথায় স্ত্রীকে বাড়ি ছাড়া করে দাও, আর স্ত্রীর কথায় মা বাবাকে খেতে দাও বন্ধ করে তুমি স্ত্রীর কথায় চলো, এটা বলবো না। সবাইকে সমগতিতে দেখার নাম হচ্ছে পুত্র।